আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ঘরে আছো, ভালো আছো। হলি চাইল্ড কেয়ার আমি হলি চাইল্ড কেয়ার অ্যান্ড প্রি ক্যাডেট কর্তৃক আয়োজিত ভার্চুয়াল ক্লাসের জন্য তোমাদের সামনে এসেছি। আমি তোমাদের শিক্ষিকা নাহিদ সালমা শুভা। আমি আজ পঞ্চম শ্রেণীর ৯ নং শীটের আলোকে বাড়ির পড়া ও প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। চলো তাহলে আমরা পাঠ্যসূচিতে চলে যাই। পাঠ্য বইয়ের মানে তোমাদের বোর্ড বইয়ের ১০৬ পৃষ্ঠার রৌদ্র লেখা জয়, ১০৯ পৃষ্ঠার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবিতা, প্রথমেরটা সম্ভবত কবিতা, তারপরেরটা গল্পটি ভালো করে পড়বে, রিডিং পড়বে ৪-৫ বার করে। এরপরে তোমাদের সেখান থেকে শব্দ অর্থ মূলভাব সেসব ভালো করে পড়ে নিবে বোর্ড বই থেকে। তারপরে তোমরা পাঞ্জেরি বই থেকে ব্যাকরণের অংশ ৫ থেকে ১০ নং দুইটি তোমাদের একটি কবিতা ও অপরটি গল্প থেকে ৫ থেকে ব্যাকরণের অংশ ৫ থেকে ১০ নং ভালো করে পড়ে নিবে। ৫ থেকে ১০ নংয়ের মধ্যে আজকে তোমাদেরকে আমি ৭ নং দেখাবো। সাত নং তোমাদের যুক্তবর্ণ, ব্যাকরণের অংশের মধ্যে যুক্তবর্ণ পড়ে। ৭ নংয়ে প্রথমে তোমরা যুক্তবর্ণটা আগে তুলবে, যেটা তুমি পারো সেটা তোলার পরে অবশ্যই তোমাদেরকে হসন্ত দিতে লাগবে। ঘণ্টাটি ঢং ঢং করে বেজে উঠল। এখানে আমরা ঘণ্টাটি দিয়ে বাক্যটি করেছি, আর ৯টায় এখানে আছে। এই একটি বাক্য তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটি ভালো করে এরকম করে, বাকিগুলো এরকম করে করবে। প্রতিটি যুক্ত বর্ণে অবশ্যই তোমাদেরকে হসন্তটা অবশ্যই দিতে হবে। হসন্ত ছাড়া যদি হসন্ত না দাও তাহলে যুক্তবর্ণ কাটা যেতে পারে। তারপরে যথারীতি যেই শব্দ দিয়ে তোমরা বাক্যটি গঠন করবে সেই শব্দের নিচে অবশ্যই আন্ডারলাইন করবে। আন্ডারলাইন করে ভালো করে স্পষ্ট করে বোঝাতে হবে যে কোন শব্দ দিয়ে বাক্যটি লেখা হয়েছে। এরপর এভাবে ব্যাকরণের অংশগুলো, তারপরে তোমাদের যথারীতি যেসব আছে সেসব ভালো করে পড়ার পর, ভালো করে মুখস্থ করার পর, কবিতার চরণ এসব ভালো করে মুখস্থ করার পর তোমরা ফর্ম পূরণ ২২৩ পৃষ্ঠা, এটা তোমাদের ফর্ম পূরণ আসবে পরীক্ষার সময়। ১২ নংয়ে তোমার ফর্ম পূরণ আসবে, সেটার ২২৩ এবং ২২৪ পৃষ্ঠার ১৯ থেকে ২৪ পর্যন্ত ভালো করে পড়বে। ফর্ম পূরণের ক্ষেত্রে প্রথমে আমি ১৯ নম্বর পড়ে দিচ্ছি। মনে করো তুমি সুমনা, তুমি যদি মেয়ে হও তাহলে মেয়ের নাম লিখতে পারো, আর যদি ছেলে হও তাহলে ছেলের নাম লিখতে পারো। তুমি সূর্যমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রছাত্রী। তোমার পিতার নাম স্বপন এবং মাতার নাম স্বপ্না। বিজয় দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিচের ফর্মটি পূরণ করো। এখানে তোমরা নিজের নামের জায়গায়, ফর্মের ক্ষেত্রে নিজের নামের জায়গায় নাম লিখবে। মাতার নামের জায়গায় এই যে এখানে মাতার নাম দেওয়া আছে স্বপ্না লিখবে। পিতার নামের জায়গায় স্বপন লিখবে। তারপরে এখানে অতিরিক্ত কোনো কথা লিখবে না, জনাব স্বপন, তারপরে জনাব বা স্বপ্না এসব কিছু লিখবে না। যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে সে ঠিক ততটুকুই তোমরা উত্তরের ক্ষেত্রে নামটি লিখবে। তারপরে শ্রেণী তোমাদের এখানে ৫ম শ্রেণী আছে। তারপরে বিদ্যালয়ের নাম, এখানে সূর্যমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, সেটা দিবে। এরকম করে তোমাদের আগের শীটেও আলোচনা করা হয়েছে, সেইভাবে তোমরা ভালো করে ফর্ম পূরণগুলো পড়ে নিবে।
তারপরে তো আমি চলে যাচ্ছি পত্র লিখনে। পত্র লিখন তোমাদের 9 নং শীটের আলোকে তোমরা 230 পৃষ্ঠার 13 এবং 14 নং ভালো করে পড়বে। এখানেও চিঠির ক্ষেত্রে সবার প্রথমে কি করতে লাগে তোমরা ভালো করে জানো। চিঠির ক্ষেত্রে তোমাদের আগে ঠিকানা, এখানে কি কার ঠিকানা দিতে লাগে? নিজের ঠিকানা। 13 নং আছে কি, মনে করো তোমার নাম তমাল, তুমি বাবার সঙ্গে চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে কিছু বিলুপ্ত প্রাণী দেখে এসেছো। এসব বিলুপ্তপ্রায় প্রাণী সম্পর্কে তোমার বন্ধুকে একটি পত্র লেখো। এখানে দেওয়া আছে দৌলতপুর, ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু তোমরা যে কোনো একটা সহজ মানে তোমাদের নিজের জায়গার নাম, জেলার নাম ক অথবা খ ভালো করে দিতে পারো। যথারীতি এখানে তারিখ দিতে হবে। তারিখ 21/6, যেই তারিখে তোমার মন চায় সেইভাবেই প্রাসঙ্গিক একটি তারিখ দিবে। তারপরে লিখবে প্রথমে চিঠিতে কি লিখতে লাগে, প্রথমে বন্ধুর নাম দিতে হয়। তাহলে এখানে কি আছে, প্রশ্নে কি আছে, মনে করো তোমার নাম বন্ধু, বা এখানে বাবাকে বন্ধুর কথা বলেছে। মনে করো তোমার নাম তমাল, তোমার বন্ধুর নাম, এখানে কোনো বন্ধুর নাম দেওয়া হয়নি। চিড়িয়াখানায় বিলুপ্তপ্রায় প্রাণী দেখতে এসেছো প্রাণী সম্পর্কে, তাহলে তুমি যে কোনো একটা তোমার বন্ধুর নাম দিতে পারো। প্রিয়, তানু, এরকম করে দিয়ে তারপরে লেখা এখান থেকে আমার নিয়ে দিয়ে বাকিগুলো এরকম করে লিখবে পত্রের প্রথম অংশ। এটা কি করলাম আমি, কি করেছি এখানে মার্জিনের সাথে এখান থেকেই লেখা শুরু করতে লাগবে, আর শেষের দিকে কি করতে লাগবে আবার শেষে ইতি। তাহলে তুমি ভালো থেকো, এরকম কথাগুলো শেষের দিকে দিয়ে তারপরে সেটাও অবশ্যই মার্জিনের থেকেই লেখা শুরু করতে লাগবে। তারপরে দিয়ে শেষের দিকে কি করতে লাগবে, অবশ্যই খাম আট করতে লাগবে। খাম আট করে পত্রের প্রথমে কি প্রেরকে অবশ্যই নিজের নাম, আর প্রাপকে যাকে লিখছো তার নাম দিতে হবে, তার নাম ও ঠিকানা। আর প্রথমে প্রেরকে নিজের নাম ও ঠিকানা দিয়ে পত্র লিখন শেষ করবে। তারপরে তোমরা পাঞ্জেরি বই হতে 252 পৃষ্ঠার 31 নং জাতির পিতা বঙ্গবন্ধু ভালোভাবে মুখস্থ করবে। এরপর আমি গণিতে চলে যাচ্ছি। রচনার ক্ষেত্রে প্রথমেই আগে টাইটেল দিতে হয়। রচনার ক্ষেত্রে প্রথমে আগে টাইটেল দিতে হয়। টাইটেল মানে মূল যেটা দিয়ে লেখা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু, এটা অবশ্যই উপরে আগে সুন্দর করে লিখতে লাগবে। তারপরে কি করতে লাগবে, মার্জিন দিয়ে সুন্দর করে ভালো করে পরিষ্কার করে লিখবে। পরিষ্কার করে না লিখলে তোমাদের কিন্তু নাম্বার কাটা যেতে পারে, কারণ তোমরা 5-এ উঠেছো। ভালো করে পরিষ্কার করে লেখার অভ্যাস করতে হবে। গণিতে তোমাদের 9 নং শীটের আলোকে 9 নং শীটের আলোকে তোমরা 131 পৃষ্ঠার ধরন 1 মানে সংক্ষিপ্ত ছোট প্রশ্ন 1 থেকে 30 পর্যন্ত আবার পুনরালোচনা করবে। এরপর তোমরা ধরন 2-এর কাঠামোবদ্ধ প্রশ্ন ও সমাধান 1 থেকে 25 নং আবার অনুশীলন করবে।
1 থেকে 25 নং এসব নিয়ে আগেই তোমাদের আগের পাঠে আলোচনা করা হয়েছে। এখন আমি এ সম্পর্কে আজ শতকরা সম্পর্কে তোমাদের সংক্ষিপ্ত বর্ণনা দিব, সংক্ষিপ্ত আলোচনা করব। শতকরা, শতকরা এমন একটি ভগ্নাংশ, শতকরা সম্পর্কে প্রথমেই জানার কি আমাদেরকে জানতে হবে, শতকরা একটি অবশ্যই ভগ্নাংশ। প্রতি ক্ষেত্রে যার হার, প্রতি ক্ষেত্রে শতকরা, প্রথমে শতকরার ক্ষেত্রে জানতে হবে শতকরা একটি ভগ্নাংশ। প্রতি ক্ষেত্রে যার হার 100, হার মানে এই 100টা কি হয়, নিচে হয়। তারপরে কি হয়, তারপরে তৃতীয়ত শতকরাকে এরকম একটা চিহ্ন দিয়ে, এই চিহ্ন শতকরাকে, এই চিহ্ন বা শতাংশ বলা হয়। শতকরা এই চিহ্ন হতে পারে অথবা শতাংশ, এরকম করেও হতে পারে। তারপরে তোমরা কি করবে, তারপরে 1%, শতকরাকে শতাংশ বলা হয়। আরেকটা জানার বিষয় হচ্ছে 1%, 1% সমান সমান কী হয়, 1 উপরে নিচে 100, এটা মানে শতকরা, এটার প্রকাশ হচ্ছে শতকরা। তারপরে তোমরা যথারীতি মুনাফা আসল, সুদ আসল, মুনাফার যে মুনাফা উপরে, তারপর গুণন 100, তারপর মুনাফার হার নিচে, মুনাফার হার সময়, এসব দিয়ে এগুলা ভালো করে সূত্রগুলো আমি আশা করব তোমরা 8 নং শীটের আলোকে যেসব শতকরার শীটগুলো গিয়েছে সেখানে ভালো করে সেসব অনুশীলন করেছ। এখন তোমরা আবার এই অধ্যায়ে রিভিশন দিবে। আমি তোমাদের পাঞ্জেরি বই থেকে কিছু কাঠামোগত প্রশ্ন নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব। সময়ের সংক্ষিপ্ততার জন্য সবগুলো বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। যেরকম আমি 5 নিয়ে আলোচনা করছি, 5 আগে প্রশ্নটা পড়ি। এটি মূলত মুনাফার অঙ্ক। এখানে 5 নম্বরে জোহা সাহেব, আমি বলছি 5 নংটি বলছি, জোহা সাহেব মাসিক আয় 50,000 টাকা, মাসিক ব্যয় 40,000 টাকা এবং অবশিষ্ট টাকা সঞ্চয় করে। তাহলে আয় থেকে যদি আমরা ব্যয় বাদ দিই তাহলেই আমাদের সঞ্চয়টা পাওয়া যায়। তাহলে ক, জোহা সাহেবের মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত অংশ? শতকরা কত অংশ মানে কি, 100-র কত অংশ? 100। আবার অবশ্যই আমাদের উত্তর যখন বের হয় তখন হাতের ডান পাশে বের হয়, এবং শতকরা এখানে যেহেতু মোট চাইনি, শতকরা চেয়েছে, তাহলে আমাদের কি করতে লাগবে, আমাদের হাতের বাম পাশে 100 দিয়ে আমাদের উত্তরটি বের করতে লাগবে। তাহলে আমরা চলো অঙ্কটি করি। এটি 5-এর ক নং। জোহা সাহেবের আয় 50,000 টাকা হলে ব্যয় 40,000 টাকা। তাহলে আয় 1 টাকা হলে কি হবে, কমবে অবশ্যই। একশো টাকা শতকরার মধ্যে চেয়েছে যেহেতু, শতকরা কত, তাহলে আমাদের শতকরা 100 উপরে হবে, 100 ডান দিক থেকে 100 নিচে হবে, আর তোমাদের বাম দিক থেকে 100 নিচে হবে। এদিকে এখানে 100 দিয়ে বের করতে হবে, আর তোমাদের ডান দিকে 100 উপরে হবে। আমরা 100 দিয়ে সরাসরি কাটলে 2টা শূন্য কেটে যায়। তারপরে আবার যদি আমরা 100 দিয়ে কাটি তাহলে এই দুইটা 500 থেকে
দুইটা শূন্য কেটে যায়, আর 40,000 থেকে দুইটা শূন্য কেটে যায়, তারপরে আমরা 5 দিয়ে করব। 5 আসতে 40, তাহলে কত টাকা? 80 টাকা। এভাবে আমরা করব অঙ্কটা। তারপরে আমরা খ নাম্বারে চলে যাচ্ছি। খ নাম্বারের মাসিক সঞ্চয়। সঞ্চয় অবশ্যই তো আমাদেরকে কি করতে রাখবে? আয় থেকে ব্যয়টি বাদ দিয়ে দিতে হবে। কি বলেছে? তিনি তার মাসিক সঞ্চয়কৃত টাকার 9% মুনাফা বিনিয়োগ করলে 5 বছরে কত টাকা মুনাফা পাবেন? তাহলে 5 বছরে কত টাকা মুনাফা পাবেন? তাহলে আমাদের মোট টাকাটা চেয়েছে। এখানে আমাদের মোট টাকা থেকে 5 বছর পরে কত টাকা পাবে, তাহলে সেটা বের করতে হবে। তাহলে 100 দিয়ে শুরু হবে। 9% মুনাফায় তোমাদের আরও এসব নিয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট বক্সে। পরবর্তীতে আবার এসব নিয়ে আলোচনা করলে সেখানে বলে দেওয়া হবে পরবর্তী শীটের সাথে। 100 দিয়ে কাটলে 0 0 কাটা যায়, তাহলে 100 দিয়ে গুণন করলে 500, আর এদিকে 500 থেকে 9কে গুণন করলে 4,500। এরকম করে তোমাদের সমস্ত অঙ্কগুলো সুদ আসলের এর আগের 8 নং শীটের আলোকে তোমাদের আরও অঙ্ক আমি বলে দিয়েছি, আর এরকম করেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। তারপরে তোমাদের আরেকটি ক্রয় বিক্রয়ের অঙ্ক করিয়ে দিচ্ছি এখন। ক্রয় বিক্রয়ের অঙ্ক 10 নাম্বার অঙ্ক, 135 পৃষ্ঠার 10-এর ক। 10টা তাহলে আমরা পড়ি। একটি দোকানে, এটা ক্রয় বিক্রয়ের অঙ্ক, একটি দোকানে 2,500 টাকার একটি পণ্য 25% কমে, মানে শতকরা 25% কমে বিক্রয় করা হলো। ক দিয়ে পণ্যটির বিক্রয় মূল্য কত? যদি পণ্যটি 10% লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? ক নাম্বারটা তাহলে করি। ক নাম্বার 25% কমে। কমে এখানে কি চেয়েছে? বিক্রয় মূল্য চেয়েছে কত? তাহলে অবশ্যই ক্রয় মূল্য আমাদের হাতের কোন পাশে থাকবে? বাম পাশে থাকবে, আর বিক্রয় মূল্য হাতের ডান পাশে থাকবে। ক্রয় মূল্য 100 টাকা হলে মোট চেয়েছে টাকা, সেজন্য 100টা উপরে হলো। বিক্রয় মূল্য যদি আমরা
100 থেকে বিয়োগ করি 25 টাকা কম, তাহলে 75 টাকা হয়। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 1 তো না 75, সরি 75 100 টাকা। ক্রয় মূল্য এখানে বইয়ে প্রশ্নে উদ্দীপকে কত দেওয়া আছে? ক্রয় মূল্য 2500। উপরে হবে 100 দিয়ে কাটলে আমাদের 2টা শূন্য কাটা যায়, আর তো কিছু নেই। 75 আর 25-এর গুণন করলে হবে 1875। এটা গুণ করবে, তারপর অবশ্যই অতএব দিয়ে উত্তর দেখাতে হবে যে 1875 টাকা। সৃজনশীল প্রশ্নের অঙ্কের ক্ষেত্রে, কাঠামোবদ্ধ অঙ্কের ক্ষেত্রে অবশ্যই অতএব দিয়ে উত্তর দেখাতে হয়, কারণ তোমাদের উত্তরটা লিখতে হয় না, সেজন্য। তারপর যদি পণ্যটি 10% লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয় মূল্য কত হতো? তাহলে এটাও আমি আশা করব তোমরা পারবে, কারণ এটি হচ্ছে তার আগের অঙ্কে বলেছে 25% কম, আর এখানে 10% লাভ। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, ঠিক এখানে যেরকম আমরা এখানে বিয়োগ দিয়েছি, এর পরের অঙ্কে কী করতে লাগবে? আমাদের যোগ করতে লাগবে। তারপরে 1 টাকা হলে ওটা ভাগ দিবে, তারপরে 25 হলে কত হয় সেটা দিয়ে কি করবে? ভাগ করবে। 2500 হলে 2500 দিয়ে ভাগ করে তারপর উত্তরটা বের করবে। আশা করি গণিত এভাবে তোমরা অনুশীলন করলে বাকি সমস্ত অঙ্কগুলো পারবে। ভালো করে খেয়াল করবে, তাহলে পারবে। এরপরে আমরা চলে আসছি ইংলিশে। এরপর আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বই, মানে পাঠ্য বই, বোর্ড বইয়ের ইউনিট 17-এ স্পোর্টস সম্পর্কে আছে, এবং ইউনিট 18-এ সিটি অ্যান্ড কান্ট্রি, আই মিন টু ডু মাই ওয়ার্ক। এটা তোমাদের সম্ভবত এটা তোমাদের একটা কবিতা, সেই কবিতাটা আছে। এসব তোমরা ভালো করে রিডিং পড়ে নিবে। স্পোর্টস, তারপরে তোমরা পাঞ্জেরি বই হতে 160 পৃষ্ঠা থেকে অনুপাত অনুসারে খুব সুন্দর করে ভালো করে এই রিডিংগুলো পড়ে নিবে। কঠিন সময় সংক্ষিপ্ততার জন্য এসব তোমাদেরকে রিডিং করে দেওয়া সম্ভব না। দি স্পোর্টস, খেলাধুলা। অলিম্পিক গেমস সম্পর্কে আছে। দি অলিম্পিক গেমস ইজ দি বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দি ওয়ার্ল্ড। তাহলে কি হয়? অলিম্পিক গেমস হলো বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা। দি অলিম্পিক আর হেল্ড এভরি 4 years ইন এ ডিফারেন্ট হোস্ট সিটি। প্রতি 4 বছর পর ভিন্ন ভিন্ন আয়োজক শহরে এই অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়। তারপরে এসব এমন করে তোমরা ভালো করে রিডিং পড়ে নিবে। রিডিং পড়ার পরে তোমরা মডেল, তারপরে তোমরা সেই অনুশীলন থেকে শব্দ অর্থ ঠিক করে পড়বে। কারণ তোমরা যদি শব্দ অর্থ না পড়ো, এরকম যদি তোমরা জানার কথা, কারণ তোমরা স্কুল করেছো, স্কুলে তোমাদের আনসিন, পরীক্ষার সময় কি আসে? আনসিন আসে। তোমরা যদি এসব ওয়ার্ডমিংগুলো পড়ে রাখো, তাহলে তোমাদের কি হবে? পরবর্তীতে তোমাদের আনসিন যে কোনো ভোকাবুলারির জনিত সমস্যা দূর হয়ে যাবে। আর তোমরা ভালো করে পড়ে উত্তর যদি তোমাদের নাও কমন আসে, তাহলেও তোমরা উত্তরটা দিতে পারবে। তারপরে আমি তোমাদের মডেল 13-এ চলে যাচ্ছি। 13 এটা স্পোর্টস সম্পর্কেই। এই স্পোর্টস সম্পর্কে আলোচনা করা আছে 1, 2, 3, 4 মডেল আলোকে।
এক নাম্বারে কী থাকে, কলাম এ কলাম বি। এটা তোমরা শব্দ অর্থের মতো করে মানে ওয়ার্ডমিংয়ের মতো করে কম্পিটিশন, তারপরে তার সিনোনিম মানে কি সমার্থক শব্দ করে তোমরা লিখবে। এই সম্পর্কে তোমাদের আগের শীটে আলোচনা করা হয়েছে, আগের শীট নং 8-এর আলোকে আলোচনা করা হয়েছে। তারপরে তোমরা কি হবে, তারপরে তোমরা 2 নং ট্রু ফলস, 2 নংয়ে কী থাকে, ট্রু ফলস থাকে। দি অলিম্পিক গেমস আর অ্যারেঞ্জড এভরি 4 ইয়ার্স, মানে প্রতি 4 বছর পর পর অলিম্পিক গেমস আয়োজন করা হয়। সেটা তোমাদের অবশ্যই তোমরা পাঠটি যদি অনুশীলন করো তাহলেই তোমরা জানতে পারবে এটা ট্রু হবে না ফলস হবে। উত্তর তোমাদের কীভাবে লিখতে লাগবে, প্রথমে আগে দেখতে লাগবে, তারপরে দেখার পরে 2 এর এ নং শুধু উত্তর, শুধু ট্রু লিখে শেষ করে দিতে হবে। তারপরে এ বি সি এরকম করে যথারীতি বাকিগুলো তোমরা লিখবে, আশা করি তোমরা বুঝবে। তারপরে 3 নম্বরে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চিন, এসব তোমরা উত্তর ভালো করে প্রশ্নটা পড়বে, তারপরে উত্তর করবে। 4 নম্বরে কি আছে, রাইট অ্যাট লিস্ট 5 সেন্টেন্স অ্যাবাউট দি অলিম্পিক গেমস অ্যান্সারিং দি ফলোয়িং কোশ্চিন। অলিম্পিক গেমস সম্পর্কে 5টি বাক্য লেখো নিম্নোক্ত প্রশ্নের উপরে। তাহলে তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবে, তার উপরে তোমরা কি করবে, অবশ্যই একটি ছোট কম্পোজিশন, শর্ট কম্পোজিশন লিখবে। আর তোমরা তোমাদের 4 নম্বরে অবশ্যই টাইটেল দিতে হয় রচনার মতো। টাইটেল কি আছে, এখানে আছে দি অলিম্পিক গেমস, অবশ্যই উপরে টাইটেলটা দিতে লাগবে দি গেমস দিয়ে আন্ডারলাইন করবে, তারপর মার্জিন থেকে লেখা শুরু করবে। মার্জিন থেকে কি করবে, লেখা শুরু করবে। এখান থেকে একটু 1 আঙ্গুল অবশ্যই গ্যাপ রাখবে, গ্যাপ রেখে তারপরে লেখা শুরু করবে। 4 নাম্বার, এইভাবে তোমাদের 4 নাম্বার গেল। তারপরে আমি তোমাদের ব্যাকরণের মানে গ্রামারের অংশগুলো আলোচনা করব। তারপর আমি গ্রামারের অংশগুলো আলোচনা করব। 273 পেজের 26 থেকে 30 দেওয়া হয়েছে শীট নং 9-এর আলোকে। এরা আগের পড়াগুলো আশা করব তোমরা পড়ে নিয়েছো। তোমাদের শীট 26 মানে 26-এ কী আছে, ডাব্লিউএস কোশ্চিন। এসব প্রথমে কী পড়ে, 9 নম্বরে তোমাদের পড়ে ডাব্লিউএস কোশ্চিন। তো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করি। 9 নং ডাব্লিউএস they go to by bus, তাহলে তারা বাসে স্কুলে যায়, মানে বিদ্যালয়ে তারা বাসে করে বিদ্যালয়ে যায়। তাহলে এটার প্রশ্ন করলে কি হবে, তারা কিভাবে বিদ্যালয়ে যায়? How do they go to school, মানে তারা কিভাবে বিদ্যালয়ে যায়। এটি যদি আমরা করি তাহলে কি হবে, তোমাদের অবশ্যই প্রশ্নবোধক শেষে দিতে হবে। হাউ কি হচ্ছে, হাউ তোমাদের ডাব্লিউএস কোশ্চিন। ডুটা অবশ্যই তোমাদের এখানে যে টেন্স দেখে করতে লাগবে। এখানে গো আছে, দের পরে গো আছে, তাই গো ওয়েন্ট গান, যদি ওয়েন্ট থাকতো তাহলে ডিড বসতো। তারপরে কি আছে, এখানে সাবজেক্ট, যথারীতি সাবজেক্টটা বসে গেল। তারপরে এটা এক্সটেনশন মানে অতিরিক্ত। তারপরে কি হয়, প্রশ্নবোধক।
এসব ভালো করে পড়ে, এসব ভালো করে বাংলা অনুবাদ করে তারপরে তোমাদের যথারীতি সূত্র অনুযায়ী ভালো করে পড়বে। তাহলে এভাবে তোমরা ডাব্লিউএস কোশ্চেন করবে। তারপরে তোমাদের আছে 274 মানে 274 পেজের 5 নং, শীট নং 9 এর আলোকে পাবে। এখানে কি বলেছে, রিড দি গাইডলাইন অ্যাবাউট হাউ টু কিপ ইউর বডি ফিট, মানে নির্দেশিকাগুলো পড়ো কিভাবে তুমি মানে স্বাস্থ্যবান থাকতে পারো, মানে তুমি নিজেকে স্বাস্থ্যবান রাখতে পারো। তারপরে দেন অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, তারপর নিম্নোক্ত প্রশ্নগুলোর উত্তর দাও। তারপরে হাউ টু কিপ ইউর বডি ফিট, মানে কিভাবে তুমি স্বাস্থ্যবান রাখতে পারো। তারপরে 1 ইট এ ব্যালেন্স ডায়েট, মানে সুষম খাবার খাওয়া। তারপরে 2 ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। 3 অলওয়েজ রিমেইন নিট অ্যান্ড ক্লিন, মানে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা। তারপর 4 গেট আপ আর্লি ইন দি মর্নিং অ্যান্ড স্লিপ আর্লি অ্যাট নাইট। গেট আপ আর্লি মানে সকালবেলা তাড়াতাড়ি ওঠা এবং রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। তারপর 5 এভরি ডে ওয়াক হাফ অ্যান আওয়ার অর মোর দেন হাফ অ্যান আওয়ার, মানে প্রতিদিন আধা ঘন্টা বা তার বেশি, অর মানে বা অথবা বা তার বেশি কি হবে, হাঁটতে হবে, হাঁটা। তারপর কোশ্চিন, সে সম্পর্কে তোমাদের কতগুলো কোশ্চিন আছে। এসব আসলে তোমাদের কাঠামোবদ্ধ যেসব প্রশ্ন পড়ো সেরকমই এটিও ইংলিশের কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর। এখানে দেওয়া থাকে প্রথমে নলেজমূলক কোশ্চিন, মানে নলেজ কোশ্চিন। এ হোয়াট কাইন্ড অফ ফুড শুড ইউ ইট, মানে তোমার কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত। তারপরে বি কি বলেছে, হোয়াট ডু ইউ মিন বাই এ ব্যালেন্সড ডায়েট, এটা আন্ডারস্ট্যান্ডিং মানে অনুধাবনমূলক। হোয়াট ডু ইউ মিন মানে সুষম খাদ্য সম্পর্কে তুমি কি বুঝো। তারপরে সি কি বলেছে, হাউ ডু ইউ মেনটেন গুড হেলথ, মানে অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ, মানে তোমাকে যে এখানে একটা যে প্যাসেজের মতো দেওয়া আছে সেটা পড়ে তুমি কি বুঝলে সেটা তোমাকে মানে সিতে লিখতে লাগবে। হাউ ডু ইউ মেনটেন মানে কিভাবে তুমি সুস্বাস্থ্য মানে পালন করতে পারো বা অনুসরণ করতে পারো, কিভাবে তুমি সুস্বাস্থ্য মেনে চলতে পারো। এসব তোমরা অ্যান্সার অনুযায়ী ভালো করে পড়ে নেবে। তারপরে তোমাদের 276 এর 5 নং, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর স্কুল কনসিডারিং দি ফলোয়িং পয়েন্ট, মানে নিম্নোক্ত তথ্যগুলো, পয়েন্ট মানে তথ্যগুলো অনুযায়ী বিবেচনা করে, কনসিডারিং মানে বিবেচনা করা করে তোমার বিদ্যালয় সম্পর্কে লেখো। 5টি বাক্য তোমার বিদ্যালয় সম্পর্কে লেখো। ইউজ টাইম ইন কর্ডিনাল অ্যান্ড অর্ডিনাল নাম্বার ইন ইউর রাইটিং, মানে তোমার সাধারণ 1 2 3 4 এরকম করে তোমার কি করতে লাগবে, সময়গুলো লিখতে লাগবে। সময়গুলো তাহলে তোমরা আশা করি তোমরা এই এতদিন যাবৎ যেভাবে পড়ে এসেছো সেভাবে তোমরা সেটা মুখস্থ করে নিবে। তারপরে তোমরা তোমাদের 5 নং, তাহলে টাইপ 1 থেকে 5 নং ছিল, তাহলে তোমরা তারপরে চলে যাবে 279 পেজে। এখানে রিয়ারেঞ্জ তো তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেরকম করে তোমরা সিরিয়াল করে বসিয়ে উত্তর করবে। এখানে এলোমেলো করে ওয়ার্ডগুলো দেওয়া আছে। তারপরে তোমাদের 281 পেজের 5 নং দেওয়া আছে। 5 নং কি, ফর্ম পূরণ। বাংলায় যেরকম ফর্ম পূরণ করেছো ইংলিশেও তোমাদেরকে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম পূরণের ক্ষেত্রে কি বলেছে, আগে সবার প্রথমে প্রশ্ন পড়তে হবে। শুধু তোমাদের শীট নং 9 এর আলোকে তোমাদের 5 নং দিয়েছি ফর্ম পূরণ 5 নংটা আমি পড়িয়ে দিচ্ছি। 5 সেলিম হোসেন লিভ ইন সূত্রাপুর ঢাকা উইথ হিজ ফাদার মিস্টার
শামসুল আলম অ্যান্ড মাদার মিসেস জাহানারা আলম। তাহলে তার বাবার নাম কি? জনাব সেলিম হোসেন, জনাব শামসুল আলম এবং তার পিতা জনাব শামসুল আলম এবং তার মাতা জাহানারা আলমের সাথে সূত্রাপুর ঢাকায় বাস করে। তারপরের লাইন, তারপরের সেন্টেন্স, হি ইজ 10 years old। তার 10 বছর বয়স। হি ওয়ান্ট টু বি এ মেম্বার অফ দি শিল্পকলা একাডেমি। সে শিল্পকলা একাডেমির একজন সদস্য হতে চায়। তারপরে নাও ফিল আপ দি ফর্ম বাই ইউজিং সেলিম হোসেনস ইনফরমেশন, মানে সেলিম হোসেনের তথ্যগুলো পড়ে নিম্নোক্ত প্রশ্নগুলো নাও ফিল মানে পূরণ করো, নিম্নের ফর্মটি পূরণ করো। নেমে অবশ্যই তোমাদের সেলিম হোসেন দিতে হবে। তারপর ফাদার্স নেম স্পষ্টভাবে দেওয়া আছে মিস্টার শামসুল আলম। এখানে তোমরা কিন্তু কম বেশি করবে না। কম বেশি বলতে মিস্টার আলম, নেম দেওয়া আছে সেলিম হোসেন, সুন্দর করে লিখবে। তারপরে কি করতে লাগবে? ফাদার্স নেম, শামসুল আলম। এখানে দেখো, এখানে মিস্টারটা যদি তোমরা অনেকে দেখা যায় যে লিখতে গেলে তোমরা মিস্টারটা বাদ দিয়ে দাও, সেরকম করা যাবে না, সম্পূর্ণই সুন্দরভাবে লিখতে লাগবে। তারপরে কি আছে? মাদার্স নেম মিসেস জাহানারা বেগম, সেটাও সুন্দর করে লিখবে। তারপরে অ্যাড্রেস সূত্রাপুর ঢাকা, সুন্দর করে লিখবে। এজ এখানে 10, তোমরা নিজের এজ, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 11 বছর, মানে 11 ইয়ার্স, এরকম করে লিখবে না। যেটা প্রশ্নে আছে সেটাই লিখবে। যদি একান্তই এরকম হয় যে প্রশ্নে দেওয়া নেই, তোমাদের এজ নিচে ইনফরমেশনগুলোতে যেসব দেওয়া থাকবে সেসবের মধ্যে যদি তোমার এজ কোনোটা বাদ যায়, মানে প্রশ্নের মতো না থাকে, তাহলে তোমাদেরকে কি করতে লাগবে? তাহলে তোমাদেরকে নিজের মতো করে একটা লিখে দিতে হবে। কিন্তু যতদূর সম্ভব তোমাদের প্রশ্নে সব কিছু দেওয়া থাকবে। তারপর আমি চলে যাচ্ছি প্রাথমিক বিজ্ঞানে। প্রাথমিক বিজ্ঞান শীট নং 9-এর আলোকে 12 অধ্যায় এবার পড়া যাবে, মানে 12 অধ্যায় পড়া। 12 অধ্যায় জলবায়ু পরিবর্তন সম্পর্কে, জলবায়ুর বৈশ্বিক আলোচনা। তোমাদের পাঠে তোমরা 81 পৃষ্ঠায় পাবে জলবায়ু পরিবর্তন সম্পর্কে। জলবায়ু পরিবর্তন, তোমরা বৈশ্বিক উষ্ণায়ন, আমাদের বর্তমানে দেখো না যে প্রকৃতিতে গরম, মানে খুব গরম অনুভূত হয়, সেসব কি হয়? বৈশ্বিক উষ্ণায়নের জন্য হয়। এসব কি করতে লাগবে? তোমাদেরকে ভালো করে পাঠটা আলোচনা করতে লাগবে বোর্ড বই হতে। তো প্রয়োজন বোধে তোমরা পেন্সিল দিয়ে দাগিয়ে পড়বে, 4-5 বার করে রিডিং পড়বে। বাড়িতে তোমরা অনেক দিন বাসায় বসে আছো, তোমরা ভালো করে এটা রিডিং পড়বে। তারপর গ্রিন হাউস সম্পর্কে লেখা আছে। গ্রিন হাউস গ্যাস মানুষের কর্মকাণ্ডে, আমরা যে প্রতিদিন নানা রকমের কর্মকাণ্ড, মানে কলকারখানা, যানবাহনের কয়লা, তারপর প্রাকৃতিক গ্যাস, এসব পুড়িয়ে ফেলি, সেসবের জন্য কি হয়? বৈশ্বিক উষ্ণায়ন হয়। এসবগুলো ভালো করে রিডিং পড়ে নিবে। রিডিং পড়ে তারপর তোমরা যথারীতি পাঞ্জেরি বই হতে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, বোর্ড বইয়ের আগে সবার প্রথমে বোর্ড বইয়ের প্রশ্নগুলো পড়বে সংক্ষিপ্ত, সেসব 111 আর 112 পৃষ্ঠায় আছে। তারপরে বর্ণনামূলক প্রশ্ন উত্তর ঠিকমতো করে পড়ে নিবে। তারপরে ধরন 1 মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ধরন 2-এর শূন্যস্থান, ধরন 3-এর মিলকরণ, মানে পাঞ্জেরি বইয়ে তোমাদের সুস্পষ্ট রূপে তোমরা বইটি খুললেই দেখতে পাবে 12 অধ্যায় গেলে। তারপরে ধরন 4 তোমরা এতদিন পড়েও আসছো আগের শীটগুলো এবং স্কুল অধ্যয়নে। তারপরে ধরন 4-এর
কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর 12, 13, 14, 15 মানে যেসব প্রশ্ন তোমাদের পূর্বের বিগত সালগুলোতে এসেছিল সেসবে আমি দাগিয়ে দিয়েছি কয়েকটি বিশেষ পড়া, কারণ তোমাদের এতগুলো করে প্রশ্ন মনে রাখা সম্ভব নয় বিধায় তোমাদের কয়েকটি করে দাগাই দেওয়া হয়েছে। সেটি তোমরা 7 দিনে ভালো করে ধীরে ধীরে অল্প অল্প করে ভাগ করে নিয়ে পড়াগুলো আলোচনা মানে মুখস্থ করে নেবে। 12, 13, 14, 15, 16 ভালো করে পড়ে নেবে। তারপর আমি চলে আসছি বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে শীট নং 9 আলোকে তোমাদের 11 অধ্যায় পড়া যাবে। আশা করি তোমরা 10ম অধ্যায় ভালো করে পড়ে নিয়েছো। পড়ার মধ্যে গ্যাপ রেখে পড়বে না, কারণ তোমরা 5-এর সমাপনী পরীক্ষা দিবে। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে কি বোঝায়? বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে গারোদের ভাষা, ধর্ম, সমাজ ব্যবস্থা, খাদ্য, বাড়ি, পোশাক এসব ভালো করে এই অধ্যায় থেকে খুব তোমাদের ছোট প্রশ্ন হিসেবে প্রশ্ন আসে। এসবের গারোরা মাতৃতান্ত্রিক না পিতৃতান্ত্রিক সেসব সম্পর্কে জানতে লাগবে। তারপরে গারোদের ভাষা কি সেসব, খাসি, তারপর মোড়ো, তারপরে 4 নম্বরে ত্রিপুরা, 5 ওরাও পাঠ এসব খুব ভালো করে রিডিং করে 4-5 বার করে পড়বে। তারপর প্রয়োজনে তোমরা পেন্সিল দিয়ে সুন্দর করে দাগিয়ে দাগিয়ে পড়বে, কারণ এখানে অনেক ছোট প্রশ্ন আকারে আসে। যেরকম দেখো এখানে গারো সম্পর্কে আমরা আলোচনা করি সংক্ষিপ্তভাবে। গারোর এখানে প্রথমেই দেখো কি আছে, ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় 4500 বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশে বিভিন্ন স্থানে বসবাস শুরু করে। এখানে কি তিব্বত থেকে এসেছে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট না? তাহলে এটা কি করতে লাগবে, তোমাদেরকে দাগাতে হবে। এরকম করেই তোমরা দাগিয়ে পড়বে। দাগিয়ে তোমরা বোর্ড বই থেকে, পাঠ্য বই মানে বোর্ড বই থেকে ভালো করে পড়বে। তারপরে তোমরা পাঞ্জেরি বই হতে অল্প কথায় উত্তর মানে তোমাদের বোর্ড বইয়ের অল্প কথায় উত্তরগুলো এবং বড় প্রশ্নগুলো পড়ে নিবে ভালো করে। তারপরে এরপরে তোমরা 106, 107 মানে 106 থেকে 11 পৃষ্ঠা পর্যন্ত ধরন 1 মানে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ধরন 2 শূন্যস্থান, ধরন 3 মিলকরণ, ধরন 4-এর কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর। এখানেও তোমরা শিটে দেখে নিবে ভালো করে যে কয়েকটি আমি বিশেষ করে কাঠামোবদ্ধ দিয়েছি, 8, 9, 10, 11, 12, 13 এই কয়েকটি খুব ভালোভাবে তোমাদের দিন অনুযায়ী একটা একটা করে অথবা দুইটা করে পড়ে শেষ করে নেবে। যেসব প্রশ্ন বিগত সালগুলোতে এসেছিল সেসব প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তারপরে ইসলাম ধর্মে চলে যাচ্ছি। ইসলাম ধর্ম বা নৈতিকতা শিক্ষা। ইসলাম ধর্মে তোমাদের এবার 4র্থ অধ্যায়ের কুরআন মাজিদ শিক্ষা। কুরআন শিক্ষা, কুরআন মাজিদ শিক্ষা খুব ভালোভাবে রিডিং পড়বে, আশা করি তোমরা 3 নং অধ্যায় মানে 3য় অধ্যায় খুব ভালোভাবে রিডিং এবং প্রশ্নগুলো পড়ে নিয়েছো। তারপরে তোমরা 4র্থ অধ্যায় কুরআন মাজিদ শিক্ষা সুন্দর করে তাজবিদ, মাখরাজ মানে তাজবিদ কাকে বলে, মাখরাজ কাকে বলে, এটা আরবি হরফ না, তারপর বাংলা আমাদের মানে খুব ভালো করে তোমরা 4-5 বার করে রিডিং পড়বে, পেন্সিল দিয়ে প্রয়োজনে দাগিয়ে পড়বে মাখরাজ। তারপরে এখানে তোমাদের কোন হরফ, নোক্তা, তারপর গুন্নার হরফ এসব পড়ার পরে এখানে অনেকগুলো তোমাদের কি আছে সূরা আছে, সেই সব সূরাগুলো তোমাদের কতগুলো ভালো করে যেসব মুখস্থ করার মতো সেসব মুখস্থ করে নিবে ছোটো ছোটোগুলো। কাউসার সূরা, তারপরে
অর্থ সহ সুন্দর করে ভালো করে পড়বে। পড়ার পরে তোমরা শূন্যস্থান মানে বোর্ড বইয়ের, এখানে কিন্তু ধর্ম তোমাদের বোর্ড বইয়ে অনেক তোমাদের শূন্যস্থান পূরণ থাকে, সেসব ভালো করে পড়বে। তারপরে শূন্যস্থান, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন বোর্ড বই থেকে আগে ভালো করে পড়ার পরে তারপরে তোমরা যথারীতি ধরন 1-এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, তারপর ধরন 2-এর চতুর্থ অধ্যায় থেকে ধরন 1-এর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, ধরন 2-এর ছোট শূন্যস্থান, ধরন 2-এর শূন্যস্থান, ধরন 3-এর মিলকরণ, ধরন 4-এর 4 থেকে 18 পর্যন্ত। এসব প্রশ্ন তোমাদের বিগত সালগুলোতে এসেছিল, তাই এসব প্রশ্ন ভালো করে মুখস্থ করে নিবে, ভাগ ভাগ করে পড়া নিবে। একদিনে তোমরা যদি পড়তে যাও তাহলে কোনো কিছু পড়া শেষ করে উঠতে পারবে না। তারপরে সনাতন ধর্মে চলে যাচ্ছে। সনাতন ধর্ম তোমাদের এবারের পাঠ্য বিষয় 7ম অধ্যায়। আশা করি তোমরা 6ষ্ঠ অধ্যায় ঠিকমতো করে পড়ে নিয়েছ। 7ম অধ্যায়ের আবার 2টা পরিচ্ছেদ, সম্ভবত 2 অথবা 3টা পরিচ্ছেদ আছে। তার মধ্যে প্রথম পরিচ্ছেদের পড়া দিয়েছি স্বাস্থ্য কথা, স্বাস্থ্য রক্ষা, ও যোগ ব্যায়াম এবং আসন। প্রথম পরিচ্ছেদ পড়বে, খুব ভালো করে রিডিং করে নেবে বোর্ড বই হতে। স্বাস্থ্য রক্ষা ও যোগব্যায়াম। প্রথম পরিচ্ছেদটা ভালো করে 4-5 বার করে রিডিং পড়ার পরে তোমরা যথারীতি শূন্যস্থান, বাম ডান, তারপর বোর্ড বইয়ের প্রশ্নগুলো এসব তোমাদের শিটেই সুন্দর করে দেওয়া আছে, সেসব ভালো করে পড়বে। তারপরে শূন্যস্থান, বাম ডান, মিলকরণ, কাঠামোবদ্ধ প্রশ্ন তো 4, 5, 6, 7, 8, 9, 10 এসব যেসব বিগত সালগুলোতে এসেছিল সেসব ভালো করে পড়বে। আজ তাহলে এ পর্যন্তই। এরপরে শীট নিয়ে ইনশাল্লাহ আবার তোমাদের সামনে হাজির হব। সেই ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়ির ভিতরেই বেশি থাকবে, অপ্রয়োজনে বাইরে বের হবে না, হাত ধুবে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে কিছুক্ষণ পরপর করে হাত ধুবে। তাহলে তোমাদের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।